নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। 26 নির্বাচনে নন্দীগ্রামে হারতে নারাজ তৃণমূল, বিশেষ প্রস্তুতি বৈঠক অভিষেকের। অন্যদিকে ভবানীপুর নিয়ে সলতে পাকাচ্ছেন শুভেন্দু। ফের বঙ্গ সফরে অমিত শাহ, পুজো উদ্বোধন করতে বাংলায় আসবেন। যদিও রাজনৈতিক মহলের বক্তব্য শুধুই পুজো নয়, এর পিছনে আসন্ন নির্বাচনও রয়েছে। নিজের সরকারি বাসভবনে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, জনশুনানি চলাকালীন তার উপর হামলা হয় বলে অভিযোগ। গ্রেপ্তার হামলাকারী, কি কারণে হামলা, জিজ্ঞাসাবাদে পুলিশ। ভয়াবহ পথ দুর্ঘটনা আফগানিস্তানে, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আগুন ধরল বাসে। অন্তত ৭১ জনের মৃত্যু, মৃতের তালিকায় ১৭ জন শিশু। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে লড়াই করতে প্রস্তুত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিরাচরিত স্বভাববশত চ্যালেঞ্জ জানিয়ে তিনি দাবি করেছিলেন সেই কেন্দ্র ভবানীপুরও হতে পারে। এই সময়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিরোধী দলনেতার কেন্দ্র নন্দীগ্রামে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে লড়াই করতে প্রস্তুত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিরাচরিত স্বভাববশত চ্যালেঞ্জ জানিয়ে তিনি দাবি করেছিলেন সেই কেন্দ্র ভবানীপুরও হতে পারে। বিজেপি সূত্রে খবর, মুখ্যমন্ত্রী বিধানসভা এলাকা ভবানীপুরে সমীক্ষার উদ্যোগ নিয়েছেন শুভেন্দু। এই সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিরোধী দলনেতার কেন্দ্র নন্দীগ্রামে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কেন্দ্রে কোথায় কত ভোটার, কোন বুথে কোন দল লিড, এই সব একাধিক তথ্য জানতে সমীক্ষা করাবেন শুভেন্দু। এমনকি ভবানীপুরে তিনি আলাদা কার্যালয় খুলতে পারেন বলেও শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে তৃণমূল সূত্রের খবর, শুভেন্দুর কেন্দ্রে বাড়তি গুরুত্ব দিচ্ছেন অভিষেক। গত কয়েক সপ্তাহ ধরেই দলের একাধিক সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন অভিষেক। মঙ্গলবার তিনি বৈঠকে বসেছিলেন বারাসাত, তমলুক জেলার নেতৃত্বদের সঙ্গে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। দল সূত্রে খবর, সেখানে নন্দীগ্রাম প্রসঙ্গ উঠলে অভিষেক জানায় ওই কেন্দ্র নিয়ে তিনি আলাদা করে বৈঠক করবেন। দল সূত্রে আরও জানা গিয়েছে, অভিষেকের বিশেষ নজরে থাকা ওই কেন্দ্রের বুথ সভাপতি, স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে দলের শাখা সংগঠনের নেতা নেত্রীরা সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। সেই বিশেষ বৈঠক কবে হবে তা এখনো জানা যায়নি। তবে এটুকু পরিষ্কার, ভোট সমরে অভিষেকের সেনাপতিত্বে দলের কাছে বাড়তি গুরুত্ব পাবে এই কেন্দ্র। 2021 সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মমতা ও শুভেন্দু। ১৯৫৬ ভোটে জয়ী হয়েছিলেন শুভেন্দু। যদিও প্রকৃত জয়ী কে, এই নিয়ে বিতর্ক জারি আছে। মামলা ঝুলে রয়েছে আদালতেও। সেই ফল নিয়ে শুভেন্দুকে কটাক্ষ করে তৃণমূল বলে লোডশেডিং বিরোধী দলনেতা। পাল্টা বিজেপি কটাক্ষ করে বলে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। এক বিধানসভা নির্বাচনের কথা মনে রেখে আগামী বিধানসভা নির্বাচনের আগে যুযুধান দুই শিবিরের দুই নেতার নজরে দুটি কেন্দ্র, ভবানীপুর ও নন্দীগ্রাম। খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর, অন্যদিকে বিরোধী দলনেতার কেন্দ্র নন্দীগ্রাম। আপাতত দেখার নন্দীগ্রামে কবে বৈঠক করেন অভিষেক, দলের নেতাকর্মীদের কোন রণকৌশল দেন। হাই নিউজ নেটওয়ার্ক। সামনেই নির্বাচন, তার আগে ফের বঙ্গ সফরে অমিত শাহ। পুজোর উদ্বোধন অনুষ্ঠানে তিনি বাংলায় আসবেন বলে জানা গিয়েছে। এর আগে গত জুন মাসে কলকাতায় এসেছিলেন তিনি। তবে রাজনৈতিক মহলের বক্তব্য, এই সফর শুধুই পুজো উদ্বোধন নয়, এর পেছনে আসন্ন নির্বাচনও রয়েছে। 26 বিধানসভা ভোটের আগে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত জুন মাসেই কলকাতায় এসেছিলেন তিনি। এবার শহরের কয়েকটি পুজোর উদ্বোধনে আসছেন বলেই সূত্রের খবর। জানা গিয়েছে, মহালয়ার পরদিন কলকাতা ও সল্টলেকের একাধিক পুজোয় উদ্বোধন করবেন অমিত শাহ। রাজনৈতিক মহলের মতে শাহের এই সফর নিছকই উৎসবমুখর অনুষ্ঠান নয়, বরং আগামী নির্বাচনের প্রস্তুতির অঙ্গ। পশ্চিমবঙ্গে বিজেপি বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে। ভিন রাজ্যে বাঙালিদের ওপর হামলার অভিযোগে অস্বস্তিতে পড়েছে রাজ্যের বিজেপি নেতৃত্ব। তাই বাঙালিয়ানাকে আঁকড়ে ধরতেই এবার দুর্গোৎসবকে সামনে রেখেই নতুন কৌশল নিয়েছে দল। ইতিমধ্যেই সল্টলেকের ইজেডসিসিতে বিজেপির উদ্যোগে পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ এর খুঁটি পুজো হয়ে গিয়েছে। এবার সেখানে পুজোর উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে উত্তর কলকাতারও কয়েকটি মণ্ডপে ফিতে কাটবেন তিনি। গত বছর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এসেছিলেন পুজো উদ্বোধনে। এবার সেই দায়িত্ব নিলেন অমিত শাহ নিজেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সম্প্রতি বঙ্গ সফরে বক্তৃতায় মা দুর্গা ও মা কালীর নাম উল্লেখ করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তা কোনো কাকতালীয় বিষয় নয়।
বিজেপি চাইছে বাংলা সাংস্কৃতিক আবেগ ও ধর্মীয় আবহে নিজেদের আরও গ্রহণযোগ্য করে তুলতে। তবে বাস্তব চিত্রটা ভিন্ন। কলকাতায় প্রায় সব বড় পুজো কমিটি রাজ্যের শাসক দল তৃণমূলের ঘনিষ্ঠদের হাতে। বহুদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দুর্গোৎসবকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিয়েছেন। ফলে বিজেপির প্রচেষ্টা কতটা ফল দেবে তা এখন সময়ই বলবে। আগামী 22শে আগস্ট কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরে এই নিয়ে তার তৃতীয় বঙ্গ সফর হতে চলেছে। এটি কলকাতার 3টি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন। পাশাপাশি দমদম সেন্ট্রাল জেল গ্রাউন্ডে মেগা জনসভা রয়েছে তার। 26শে নির্বাচন নিয়ে কি বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকে নজর থাকবে সব মহলের। হাই নিউজ নেটওয়ার্ক। আরজি করে নির্যাতিতার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করলেন কুণাল ঘোষ। ব্যাংশাল আদালতে নির্যাতিতার বাবার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আরজি করে নির্যাতিতার বাবাকে কিছুদিন আগেই আইনি নোটিশ পাঠিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই সময় মামলা করার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। অবশেষে সেই কাজই করলেন কুণাল। ব্যাংশাল আদালতে নির্যাতিতার বাবার বিরুদ্ধে তিনি মানহানির মামলা দায়ের করেছেন। মেয়ের ধর্ষণ খুনের ঘটনা তদন্তে সিবিআই এর ভূমিকা নিয়ে প্রথম থেকেই অসন্তুষ্ট ছিলেন বাবা মা। নবান্ন অভিযানের দিন পুলিশের বিরুদ্ধেও একাধিক অভিযোগ করেছিলেন তারা। রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি। আর সিবিআই তদন্ত নিয়ে তিনি দাবি করেছিলেন সিবিআই টাকা খেয়ে তদন্ত করছে না। সম্প্রতি দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করে এসে আরও হতাশা প্রকাশ করেছিলেন তারা। নির্যাতিতার বাবা বলেছিলেন সিবিআই বোগাস। আর এই ইস্যুতেই নির্যাতিতার বাবা নিশানায় পড়েছিলেন তৃণমূল নেতার। অভিযোগ ছিল রাজ্য সরকার টাকা দিয়েছে সিবিআইকে, আর কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করেছেন। এই মন্তব্যের বিরোধিতা করেই তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন কুণাল ঘোষ। এবার মামলা করলেন। কুণাল ঘোষ জানিয়েছিলেন নোটিশ পাঠানোর পর 4 দিনের মধ্যে নির্যাতিতার বাবা যদি ক্ষমা চান তাহলে কোনো পদক্ষেপ করবেন না তিনি। কিন্তু তেমনটা না হলে আদালতের দ্বারস্থ হবেন। এখন ঠিক তাই করলেন তৃণমূল নেতা। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি আগেই লিখেছিলেন, ওরা যা মুখে আসবে বলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, তা হতে পারে না। উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন তার প্রমাণ দিতে হবে। তার স্পষ্ট কথা, নির্যাতিতার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা রয়েছে, কিন্তু এই ধরনের দাবি বা অভিযোগ করে কেউ পার পাবেন না। হাই নিউজ নেটওয়ার্ক। মাছের রানী বলা হয় ইলিশ মাছকে। ভোজন রসিক বাঙালির পাতে যদি ভাত আর ইলিশ থাকে তাহলে তো কথাই নেই। সারা বছর ইলিশের খুব চাহিদা না থাকলেও বৃষ্টির আগে এই চাহিদা বেশ বেড়ে যায়। এবার ইলিশ মাছ সারি সারি পাওয়া গেল ডায়মন্ড হারবার বাজারে। ইলিশ মাছ ও বাঙালির যুগলবন্দি রয়েছে প্রাচীনকাল থেকে। পাশাপাশি বর্ষাকাল আসতে না আসতেই ইলিশ মাছের চাহিদা আরও বেড়ে যায়। তবে এবছর প্রথম থেকে ইলিশ মাছ কম আমদানি হওয়ায় মুখ ভার হয়েছিল বাঙালির। অপরদিকে এই বছর এই মাছের দাম কিনতে গিয়ে কালঘাম ছুটেছে সাধারণ নাগরিকদের। তবে এবার ইলিশ মাছ সারি সারি পাওয়া গেল ডায়মন্ড হারবারে। এমনিতে ইলিশ মাছের চাহিদা 12 মাসই অনেক বেশি থাকে। তার ওপর বর্ষাকাল হলে এই মাছের চাহিদা যেন আরও একটু বেড়ে যায়। এমনকি এই মাছকে সকল মাছের রানী বলা হয়, কারণ এই মাছ খেতে যেমন সুস্বাদু তেমনি এই মাছের গন্ধই আলাদা। সূত্রের খবর, এই বছর মরশুমের প্রথম থেকে ইলিশের চাহিদা ছিল। এবার ডায়মন্ড হারবারে দেখা গেল সারি সারি ইলিশ। এই সাজানো ইলিশগুলি দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছে অনেকেরই। ডায়মন্ড হারবারে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে বলে শহর থেকে বহু মানুষই সেখানে উপস্থিত হয়েছেন। ডায়মন্ড হারবারে এত পরিমাণে ইলিশ মাছ বিক্রি হয়েছে যে এই বিক্রয়ে খুশি হয়েছেন ব্যবসায়ীরা। জানা গিয়েছে এই মাছ শুধুমাত্র যে কলকাতা থেকে অনেকে কিনতে এসেছেন তা কিন্তু নয়। শহর ও জেলার বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ ডায়মন্ড হারবারে এসেছেন ইলিশ মাছ কিনতে। এমনকি অনেকে অনলাইনেও পেমেন্ট করেছেন। পাশাপাশি আগের থেকে অর্ডার দিয়ে মাছ কিনেছে বাঙালিরা। প্রসঙ্গত, ডায়মন্ড হারবারে ইলিশ মাছের জন্য যে ক্রেতারা ছুটে যাচ্ছেন তাতে যে সেখানে ইলিশের দাম অনেকটাই কম তা কিন্তু নয়। এখানে 1 থেকে 1.5 কেজি মাছ পাওয়া যাচ্ছে 1800 টাকায়। 700 থেকে 800 গ্রামের মাছ বিক্রি হচ্ছে 1000 টাকা কেজিতে। হাই নিউজ নেটওয়ার্ক। নিজের সরকারি বাসভবনে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। জানা গিয়েছে জনশুনানি চলাকালীন তার উপর হামলা করা হয়। ইতিমধ্যে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কি কারণে এই হামলা তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নিজের বাসভবনেই আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। জনশুনানি চলাকালীন এই হামলা করা হয় বলে অভিযোগ। বছর ৩৫-এর এক ব্যক্তি এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে। যদিও নিরাপত্তায় থাকা কর্মীরাই হাতে নাতে তাকে ধরে ফেলেন, কিন্তু কেন এই হামলা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এমনকি ওই অভিযুক্ত ব্যক্তির কোনো রাজনৈতিক যোগ আছে কিনা তাও জানা যাচ্ছে না। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে দিল্লি সিভিল লাইন্স পুলিশ স্টেশনে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। তবে এই ঘটনায় প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। জানা গিয়েছে সিভিল লাইন্স এলাকায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সরকারি আবাস। সেখানেই সাপ্তাহিক জনশুনানির শুনানি চলছিল। জানা গিয়েছে ওই ব্যক্তি প্রথমে মুখ্যমন্ত্রীকে কিছু নথি দেওয়ার আবেদন জানান, আর তা দেওয়ার পরেই অতর্কিতে মুখ্যমন্ত্রীর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মুখ্যমন্ত্রীকে চড় মারা হয়েছে, এমনকি চুল ধরেও টানা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরেই হাতে নাতে অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলেন নিরাপত্তায় থাকা কর্মীরা। অন্যদিকে ঘটনার পরেই মুখ্যমন্ত্রীর বাসভবনে একটি চিকিৎসকদের দল ছুটে গিয়েছে। তবে রেখা গুপ্তের চোট খুব একটা গুরুতর নয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন দিল্লি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। বিজেপির তরফে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে কংগ্রেসের তরফেও এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। রাজধানীতে মহিলাদের সুরক্ষা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ভয়াবহ পথ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আগুন ধরে গেল একটি বাসে। এই ঘটনায় অন্তত ৭১ জনের মৃত্যুর খবর জানা যাচ্ছে। তাদের মধ্যে ১৭ জন শিশুও ছিল। ভয়াবহ পথ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে আগুন ধরে গেল একটি বাসে। অন্তত ৭১ জনের মৃত্যুর কথা জানা যাচ্ছে। তাদের মধ্যে ১৭টি শিশুও ছিল। ইরান থেকে বিতাড়িত আফগানদের একটি দল ওই বাসে কাবুল যাচ্ছিলেন। আচমকাই ঘটে গেল এমন দুর্ঘটনা। পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে ঘটেছে এই দুর্ঘটনাটি। সেখানকার পুলিশের তরফে জানানো হয়েছে এই দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার। বাসটি অতিরিক্ত গতিতে চলছিল বলেই দাবি। দুর্ঘটনার কারণ হিসেবে চালকের অসাবধানতার কথাই বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার ভিডিও। সেখানে দেখা যাচ্ছে কিভাবে বাসটিতে দাউ দাউ করে আগুন ধরে গিয়েছিল। হেরাত প্রদেশের প্রশাসনের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ জাইদি জানাচ্ছেন, বাসে থাকা সমস্ত যাত্রী পরিযায়ী। তারা ইরান থেকে সীমান্ত পেরিয়ে কাবুলে যাচ্ছিল। ইসলাম কালা থেকে তারা বাসে উঠেছিলেন, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই ঘটে গেল এই দুর্ঘটনাটি। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি সোমবার ঘোষণা করেছিলেন, সেই দেশে থাকা ৮ লক্ষ পরিযায়ীকে আগামী মাসের মধ্যেই ফেরত পাঠানো হবে, যাদের মধ্যে সংখ্যাগুরুই আফগানিস্তানি। হাই নিউজ নেটওয়ার্ক। যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বৈঠক হয়। সেই বৈঠকের পর রাজনৈতিক মহলে চর্চা শুরু হয় ইউক্রেনে মার্কিন সেনা পাঠাচ্ছেন ট্রাম্প। কিন্তু সেই জল্পনার অবসান ঘটালেন ট্রাম্প নিজেই। একসঙ্গে এমন তারকার সমাবেশ সাম্প্রতিককালে দেখেনি হোয়াইট হাউস। সৌজন্যে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক। ওভাল হাউসে দ্বিপাক্ষিক আলোচনার পরে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করেন তারা। সেখানে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ, ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেইন এবং নেটোর মহাসচিব মার্ক রুট। কিন্তু যুদ্ধবিরতির চাবিকাঠি যার হাতে, সেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ওভাল অফিসে ছিলেন না। গত ১৫ই আগস্ট আলাস্কার অ্যাঙ্করেজে মার্কিন সেনাঘাঁটি জয়েন্ট বেস এলমেনডর্ফ রিচার্ডসনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করে নিজের শর্তের কথা জানিয়ে মস্কো ফিরে গিয়েছেন। বস্তুত ক্রেমলিনের বাসিন্দার কোর্টেই যে এখন যুদ্ধবিরতির বল, সেই বার্তা দিয়েছেন ট্রাম্প স্বয়ং। জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, বৈঠক শেষে আমি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছি। পাশাপাশি জেলেনস্কি এবং পুতিনের মধ্যে একটি বৈঠকের প্রস্তাবও দিয়েছি। ইতিমধ্যে সেই বৈঠকে তোড়জোড় শুরু করা হচ্ছে। সেই বৈঠক হওয়ার পর আমরা একটি ত্রিপাক্ষিক বৈঠক করব। সেখানেই 2 রাষ্ট্রপ্রধান থাকবেন এবং আমিও থাকব। সেই সঙ্গে ট্রাম্পের মন্তব্য, প্রায় 4 বছর ধরে এই যুদ্ধ চলছে। রাশিয়া ইউক্রেনের সঙ্গে এই বৈঠক খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আমি আবারও সকলকে ধন্যবাদ জানাই। তাৎপর্যপূর্ণভাবে জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে ইউক্রেনের 2 আবদার খারিজ করেন ট্রাম্প। সোমবার সকাল 6:47 সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি জানিয়ে দেন, 2014 সালে রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় ভূখণ্ড ক্রাইমিয়া আর ফেরত পাবে না ইউক্রেন।
পাশাপাশি ইউক্রেনের দীর্ঘদিনের আর্জি খারিজ করে ট্রাম্প ঘোষণা করেন আমেরিকা নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর অন্তর্ভুক্ত হতে পারবে না জেলেনস্কির দেশ। ঘটনাচক্রে পুতিন ওই জোড়া শর্তের কথা 15 আগস্ট আলাস্কায় জানিয়েছিলেন ট্রাম্পকে। এই আবহে মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসে জেলেনস্কি ইউক্রেনের নিরাপত্তার বিষয়টিতেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বলেই মার্কিন সংবাদ মাধ্যমের একাংশের দাবি। সোমবার জেলেনস্কির সঙ্গে বৈঠকের ঠিক আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেছেন, ইউরোপীয় দেশগুলির নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে যে কোনো সামরিক পদক্ষেপের নেতৃত্ব দিতে আমেরিকা প্রস্তুত। ট্রাম্পের এই মন্তব্য আদতে ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েনের ইঙ্গিত কিনা তা নিয়ে জল্পনা দানা বেঁধেছিল বৈঠক শুরুর আগেই। কিন্তু মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প জানিয়েছে, যুদ্ধ পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেই দেশে সেনা পাঠাবে না আমেরিকা। তিনি বলেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন সহ অন্যান্যরা ইউক্রেনে সেনা পাঠাতে চায়। আমি মনে করি না তাতে কোনো সমস্যা হতে পারে, তবে আমেরিকা সেনা পাঠাবে না ইউক্রেনে। ট্রাম্পের দাবি, ইউক্রেনের নিরাপত্তার জন্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে থাকবে ইউরোপীয় দেশগুলি, তবে আমেরিকাও তাদের সাহায্য করবে। তবে মার্কিন সেনা না পাঠালেও ইউক্রেনকে $9,000 কোটি মার্কিন অস্ত্র বিক্রির বিষয়টি ওভাল অফিসের শান্তি বৈঠকে চূড়ান্ত করে ফেলেছেন ট্রাম্প। জেলেনস্কি জানিয়েছেন, মার্কিন অস্ত্র কিনতে কিভকে অর্থ সাহায্য করবে ইউরোপের দেশগুলি। শীঘ্রই মুখোমুখি বসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এই বৈঠকে কোনো আগাম শর্ত চাপানো যাবে না। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে তা স্পষ্ট করেছেন জেলেনস্কি নিজেই। সোমবার প্রথমে জেলেনস্কির সঙ্গে একান্ত বৈঠক সারেন ট্রাম্প, পরে ইউরোপীয় নেতারাও যোগ দেন বৈঠকে। দ্বিতীয় বৈঠকটি চলাকালীনই তা মাঝপথে থামিয়ে পুতিনকে ফোন করেন ট্রাম্প। সংবাদ মাধ্যম CNN সূত্রের খবর, একটি ত্রিপাক্ষিক বৈঠকের জন্য পুতিনকে প্রস্তাব দেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই বর্তমানে ভারত সফর করছেন। দুদিনের সফরে নয়াদিল্লি এসেছেন তিনি। এরই মধ্যে মঙ্গলবার চীনের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে দাবি করল, সোমবার বেজিংয়ে ওয়াং ইর সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত সর্বদা এক চীনী নীতিতে বিশ্বাসী। তাইওয়ানকে নয়াদিল্লি চীনের অংশ বলে মনে করে ভারত। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই বর্তমানে ভারত সফর করছেন। দুদিনের সফরে নয়াদিল্লি এসেছেন তিনি। এরই মধ্যে মঙ্গলবার চীনের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে দাবি করল, সোমবার বেজিংয়ে ওয়াং ইর সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত সর্বদা এক চীনী নীতিতে বিশ্বাসী। তাইওয়ানকে নয়াদিল্লি চীনের অংশ বলে মনে করে। বেজিংয়ে সোমবার জয়শঙ্করের সঙ্গে বৈঠক শেষে চীনের বিদেশমন্ত্রী মঙ্গলবার সকালে নয়াদিল্লি এসেছেন। মঙ্গলবার তিনি বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। তাইওয়ান নিয়ে ভারতকে জড়িয়ে বেজিংয়ের দাবি সম্পর্কে নয়াদিল্লির বিদেশ মন্ত্রকের আধিকারিকেরা এখনো কোনো মন্তব্য করেনি। জয়শঙ্কর তাইওয়ানকে চীনের অংশ বলে মেনে নিয়ে থাকলে 17 বছর পর ভারত অবস্থান বদল করল বলা চলে। এতে তাইওয়ানের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলি ভারতের ওপর চটবে বলে কূটনৈতিক মহল মনে করছে। তাইওয়ানের বক্তব্য, তারা একটি স্বাধীন সার্বভৌম দেশ। 2008-এর আগে পর্যন্ত বেজিংয়ের এক চীন নীতি নিয়ে কোনো আপত্তি ছিল না ভারতের। তাইওয়ানকে চীনের অংশ বলে মানত ভারত। ওই বছর পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে। চীন জম্মু কাশ্মীর, লাদাখ ও অরুণাচল প্রদেশের বাসিন্দাদের স্টেপল ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিলে স্টেপল ভিসা দেওয়া হয় বিতর্কিত এলাকার বাসিন্দাদের। চীনের সিদ্ধান্তের অর্থ দাঁড়ায়, তারা জম্মু কাশ্মীর, লাদাখ এবং অরুণাচলকে ভারতের অংশ বলে মনে করে না। সেই থেকে ভারতও তাইওয়ানকে চীনের অংশ বলে মানতে অস্বীকার করে। সেই অবস্থানের বদল ঘটে 2018 সালে। ওই বছর এয়ার ইন্ডিয়া তাদের তাইওয়ান ফ্লাইটের রুটের নাম বদল করে চাইনিজ তাইপেই রাখে। কূটনৈতিক মহলের একাংশের মতে, জয়শঙ্কর তাইওয়ানকে চীনের অংশ বলে মেনে নিয়ে থাকলে তা নতুন কোনো সিদ্ধান্ত বলা যাবে না, তবে অবশ্যই আগের অবস্থানে ফিরে যাওয়ার ইঙ্গিত। এক চীন হল 1949-এ যাত্রা শুরু করা পিপলস রিপাবলিক অফ চায়না। তাইওয়ান সেই চীনের অংশ ছিল। সেই চীনের সঙ্গেই 75 বছর আগে ভারতের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়, যে কারণে তাইওয়ান এবং ভারত একে অপরের দেশে কোনো দূতাবাস স্থাপন করেনি। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখছি আবহাওয়ার খবরে। ফের বাংলায় নিম্নচাপের প্রভাব, যদিও বাংলার উপরে এই নিম্নচাপ সরাসরি প্রভাব ফেলতে পারবে না। নিম্নচাপের প্রভাবে জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা খানিকটা বাড়তেই ফের নিম্নচাপের প্রভাব। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আগেই। যদিও বাংলার উপর এই নিম্নচাপ সরাসরি প্রভাব ফেলতে পারবে না। আবহাওয়া দপ্তর বলছে, নিম্নচাপের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলবে। বুধবার কেমন থাকছে আবহাওয়া? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে এই সব জেলার উপর দিয়ে। ইতিমধ্যে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনায়। সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড় বৃষ্টি চলবে টানা। আগামী সপ্তাহ পর্যন্ত চলবে এই দুর্যোগ। এই সময় বৃষ্টির জেরে ভ্যাপসা গরমও কিছুটা কমতে পারে। এরপর শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। শুক্রবার ভারী বর্ষণ হতে পারে 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। সোমবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে ধীরে ধীরে। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে একটানা। বুধবার জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এরপর শনিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া এই সময় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে উত্তরের প্রায় সব জেলাতেই। মূলত ওপরের 5 জেলাতে অধিক বৃষ্টির সম্ভাবনা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এ পর্যন্তই। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।